স্বাগতম, নমস্কার। একটা ব্যাপার আমার খুব জানবার আগ্রহ থাকে, দীর্ঘদিন ধরে করছি তো দীর্ঘদিন ধরে তো ফুল প্যান্টটাও পরছি, বাঙালি ধুতি পরি না কেন? এটা স্বাভাবিক প্রশ্ন থাকতে পারে। এটা তো আমাদের অন্তত স্টেট ড্রেসের মধ্যেই তো ছিল, ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। তারপরে না হয় ঠিক আছে, অন্যরাও পড়েছে টরেছে, সেটা অন্য গল্প। তো ফলে এই প্রশ্নটা থাকতে পারে যে এইটা আমরা নিলাম কেন? ভাই, ব্রিটিশরা রেখে গেছে আই ক্যান ওয়াক কমফোর্টেবলি। আচ্ছা, আমরা ডাক্তারের উপর ভরসা রাখি কেন? কারণ আমাদের রোগ হলে তার চিকিৎসাটা ডাক্তার ছাড়া উপায় নেই। ধরা যাক একটা পৃথিবীতে 10 জন ডাক্তার রয়েছে, তার মধ্যে 9 জন খারাপ। আপনাকে ওই 10 নম্বর লোকটাকেই খুঁজে বার করতে হবে। তার কারণটা হচ্ছে যে ওই চিকিৎসাটা করতে পারবে, ফুটপাতের লোকটা পারবে না, বা যে রাজপ্রাসাদে বসে আছে সেও পারবে না। তো এখন ব্যাপার হলো যে জ্যোতিষ অনুষ্ঠান, তার প্রয়োজনীয়তা, গুরুত্ব কতটা? এবার তার উত্তরটা যদি দিতে হয়, তাহলে একটা ডাক্তারের পক্ষে সম্ভব না, একটা উকিলের পক্ষে সম্ভব না, একটা মানে রাজ যারা চালায় তার পক্ষে সম্ভব না, একজন জ্যোতিষের পক্ষে সম্ভব। কিন্তু তার গুরুত্বর জায়গাটা তো লজিক্যালি বলতে হবে। আপনি কতগুলো বলে দিলেন আর আমি নিয়ে নিলাম, এমন তো হয় না। ফলে সরাসরি এই প্রশ্নটি রাখবো আমার অতিথির কাছে। কিন্তু আপনাদের বলি যে আমার এই অতিথির অনুষ্ঠান আপনি কিন্তু ইউটিউবেও দেখতে পাবেন। এখন এই মুহূর্তে লাইভ যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আপনি দেখুন, আমার পাশেই একটা ছবি ভেসে উঠেছে ইউটিউবের। আপনি ইউটিউব ওই আপনার যে মোবাইলটি আছে, মোবাইলে আপনি ডাউনলোড করে নিন, করে নিয়ে ইউটিউবে চাপ দিন। চাপ দিয়ে আপনাকে CTVN Academy প্লাস এই জায়গাটাতে সাবস্ক্রাইব করতে হবে। তাহলেই দেখবেন যে একেবারে ঝকঝকে আমার প্রিয় অতিথি, মাই ডিয়ার ফ্রেন্ড সন্দীপ শাস্ত্রী উপস্থিত। ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতাশ্রী গণেশকে প্রণাম। এই যে আমি যে প্রশ্নটা করলাম যে ইউ হ্যাভ টু প্রুভ অর স্ট্যান্ড, এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি গুরুত্ব কতটা, গুরুত্ব জায়গাটা অবশ্যই অনেকটাই গুরুত্ব রয়েছে। প্রথমত একটা গুরুত্বের জায়গা তোমাকে বলি, সেটা হচ্ছে যদি আমরা অ্যাস্ট্রোলজি এবং বাস্তুটাকে রিলেট করি আমাদের সাধারণ জীবনের সঙ্গে, দেখা গেল একজন কোনো ব্যক্তি আমার কাছে এলো এবং তার বৃহস্পতিটা খুব স্ট্রং। তাহলে বৃহস্পতি যদি তার স্ট্রং হয়, তাহলে তার অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, ন্যাচারালি তার ক্যারিয়ারের জায়গা, তার ম্যারিড লাইফ সব কিছু ভালো হচ্ছে, এবং সে সারাটা জীবন খুব ভালো অর্থ রোজগার করে অনেক টাকার সম্পত্তি তৈরি করলো। এবং সে আলটিমেট চাইলো যে আফটার রিটায়ারমেন্ট সে একটি নিজে বাড়ি বানাবে। হয়তো সে এতদিন তার পৈতৃক বাড়িতে ছিল, সে নিজে বাড়িটি করলো। বাড়িটি করার পর তার একদম নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে ঈশান কোণ, সে ঈশান কোণে সে না জেনেই টয়লেট করে ফেললো অথবা সিঁড়ি বানিয়ে ফেললো। আচ্ছা, এবার আমাদের বাড়ির এই উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটাকে পুরোপুরি কিন্তু হ্যান্ডেলিং করে আমাদের বৃহস্পতি গ্রহ। তাহলে অটোমেটিক্যালি কি হলো, আপনার বৃহস্পতি কিন্তু ডাউন হয়ে গেল। মানে আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো সন্তান কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে সে অলরেডি অন্যান্য বাচ্চাদের তুলনায় সে সচ্ছলতাটা বেশি পাচ্ছে অর্থনৈতিক দিক থেকে বা সমস্ত সুযোগের দিক থেকে। তাহলে তার এই জন্মানোর গুরুত্বটা হচ্ছে তার পূর্বজন্মের ভালো ফল। ঠিক সেই রকমই আপনি এই জন্মের যে ভালো ভালো ফলগুলো বৃহস্পতির জন্য আপনি অর্জন করলেন, যখনই আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে টয়লেট করে দিলেন বা সিঁড়ি করে দিলেন বা ব্লকেজ করে দিলেন, ড্রেনেজ ব্যবস্থা করে দিলেন, তাহলে কি হলো, আপনার এই অর্ধেক ফল চলে গেল, নেগেটিভ হয়ে গেল ভালো ফলগুলো। সুতরাং এইভাবেই মানুষের জীবনের সাথে কিন্তু বাস্তু রিলেট করে রয়েছে। বর্তমান যা পরিস্থিতি পুরোপুরি রাজ্যের বলো, দেশের বলো এবং বিশ্বের বলো যেভাবে চলছে, সেখান থেকে দাঁড়িয়ে খুব ক্রুশিয়াল মান্থ কিন্তু আমাদের এই মার্চ, এপ্রিল এবং মে ভীষণ ক্রুশিয়াল। হ্যাঁ, এবং এটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও নানান রকম প্রেডিকশনের দিক থেকে আমি আপনাদের বলছি, সচেতন হওয়া দরকার, সচেতক হওয়া দরকার আমাদের প্রত্যেকটা মানুষের। কারণ আগামী দিনে আমরা জানি যে এতদিন সোনার উপর দাম বাড়ছিল, আমরা অতটা হেডেক নিইনি, সোনা ভাই কিনবো না। কিন্তু যদি তেলের দাম বাড়ে, তাহলে সেখানে দাঁড়িয়ে তেল আমরা সাধারণ মানুষ না কিনি, কিন্তু জিনিসপত্র যেগুলো আসছে, যেগুলো পরিবহন হচ্ছে, যেগুলো পরিবহনের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে আসছে, বাড়ির গ্যাসটা তো লাগছে, একদম সেগুলোর দাম অস্বাভাবিক বাড়বে। এবং এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতি মার্চ, এপ্রিল, মে, আমরাও জানি যে আমাদের রাজ্যেও একটা ইলেকশন রয়েছে,
এই সময়ের মধ্যেই হয়তো বা হতে পারে। সেখানে দাঁড়িয়েও প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা মানুষ সমানভাবে কিন্তু এফেক্টেড হবেন, সেটা দেশের ক্ষেত্রেও হবে, রাজ্যের ক্ষেত্রেও হবে, বিশ্বের ক্ষেত্রেও হবে। এখানে দাঁড়িয়ে একটাই সতর্কতা, যেটা হচ্ছে আমাকে ঠিক থাকতে হবে, আমার পরিবারকে ঠিক থাকতে হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি ব্যক্তিগতভাবে জানুন, যে আলু এখন হয়তো বা 20 টাকা কেজি কিনছি, সে আলু আগামী দিনে যদি 60 টাকা বা 70 টাকা কেজি হয়, তাহলে আপনার অর্থটা, সোর্স অফ ইনকামটা ঠিক থাকবে কি না আগে সেটা দেখতে হবে। সোর্স অফ ইনকাম তো বাড়ছে না, এবং সেইটা দেখাবে কিন্তু অ্যাস্ট্রোলজি। কারণ আপনার আগামী দিনে চাকরি চলে যাবে কি না জ্যোতিষ আপনাকে বলতে পারবে। আপনার বাড়ির ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে, আপনার বাড়ির অর্থনৈতিক অলরেডি ড্যামেজ হবে। সেখানে আপনার পরিবারের মেন সোর্স অফ ইনকাম যিনি করছেন, তার চাকরি যদি চলে যায়, তার ব্যবসা যদি ডুবে যায়, বিবাহ ভঙ্গ যদি হয়, কারণ এই সময় তো মঙ্গল এফেক্টেড হচ্ছে, বিবাহ ভঙ্গের জায়গাটা আসছে, অনেক বিয়ের মরশুম গেল, বিয়ের মরশুম চলছে বর্তমান পরিস্থিতিতে, আগামী দিন বিবাহিত জীবন কেমন যাবে সেটাও কিন্তু বলে দেবে আপনাকে অ্যাস্ট্রোলজি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি গোটা বিশ্বের হয়ে রয়েছে, এবছর যারা 12 দিল এবং আগামী দিন যখন রেজাল্ট বেরোবে, পাস আউট হয়ে যাবে, অনেক ছেলে মেয়ে, অনেক বাবা মার স্বপ্ন সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাবো, আদৌ সেটা কি সেফ হবে আপনার সন্তানের জন্য, সেটাও কিন্তু জানাবে। বিদেশে তো আটকে গেছে সব, একদম বিমান নেই, সেই অ্যাস্ট্রোলজি। এবং ভালো ভালো ব্যক্তিত্বরা দুবাইতে আটকে আছে এবং দেশের সরকারের সাথে তারা সহযোগিতা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছে তাদের পরিবারবর্গকে ফিরিয়ে আনার জন্য। ঠিক সেই রকমই আমি বলবো, আপনার সন্তান গিয়ে এরকমভাবে ফেঁসে যাওয়া, আপনার সন্তান গিয়ে একটা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে ক্যারিয়ারের মাঝ রাস্তায় ব্রেক হয়ে গিয়ে আবার দেশে ফিরে এসে নতুনভাবে স্টার্ট করা, আদৌ এটা ওর ভাগ্যে আছে কিনা জানুন, আগে জেনে নিন, কারণ হাতে এখনও সময় রয়েছে। তারপরে আফটার 12 আপনি চিন্তাভাবনা করুন আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন। কিন্তু আমার এখানে কতগুলো জিনিস খুব জানবার ব্যাপার রয়েছে। যেমন এটা তো বাস্তব যে যেরকম কাণ্ড কারখানা ইরান, আমেরিকা ইত্যাদি চলছে, তাতে করে নিঃসন্দেহে তেলের দাম বাড়বেই, একদম, কারণ জ্বালানি উড়িয়ে দিচ্ছে যেখানে, একদম। যে তোমার জ্বালানি আমাদের তো পারচেস করতে হচ্ছে। একদম। এক্ষেত্রে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, একটা জিনিস আমরা কোভিডের সময়ও দেখেছি, যে দাম একবার বেড়ে গেলে আর কমে না, কোনো জিনিসের দাম কমে না। হ্যাঁ, এবং এটা খুব অদ্ভুত ব্যাপার যে দাম বাড়লে, যেমন আগে বাস ভাড়া বাড়তো, বাস ভাড়া বাড়লে তারপর আবার তেলের দাম কমলে কিন্তু কোনোদিন বাসের লোকেরা ভাড়া কমায়নি। তো কাজেই তো এই যে বেড়ে গেল বা বাড়বেই, তুমি যেটা বললে যে একেবারে মে অবধি এই ট্রাবল আমাদের সহ্য করতে হবে, এবং তারপরে তার আফটার এফেক্টসটা আরো ভয়ঙ্কর। একদম একদম। তো এই যদি অবস্থা হয়, তাহলে তো না ব্যবসা, না চাকরি, না ছেলের ভবিষ্যৎ, না মেয়ের বিয়ে, এগুলো তো সবকটাই একটা কোয়েশ্চেনিং এর মধ্যে পড়ে যাবে। তার মানে তো 2025 যত খারাপ ছিল, 2026 তার থেকেও খারাপ হতে চলে। একদম একদম। 26 খারাপ মানে এদিক থেকে খারাপ। তবে আমি ওই একটা কথা বারবার বললাম যে আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, নিজের পরিবারকে ঠিক থাকতে হবে। তার জন্য আমি অ্যাটলিস্ট নিজেকে সেফ রাখার জন্য নিজের প্রেডিকশনটা করি। এই যে তুমি বললে নিজের পরিবারের প্রেডিকশন, এই যে তুমি বললে কথাটা বাস্তব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি দেশের জন্য করে গেলে, অথচ বিয়ে করে বসে আছে, তাহলে তার কোনো অর্থ নেই। হ্যাঁ, তুমি দেশের সেবা করো, কিন্তু তুমি তাহলে বিয়ে ফিয়ে করো না, তুমি দেশের সেবার জন্য বেরিয়ে যাও, তুমি গিয়ে কাজ করো। কিন্তু তুমি বিবাহাদি করলে, সন্তানাদি তোমার প্রসব হলো, তারপরে তুমি নিজের সংসারটা না দেখে তুমি দেশের কাজ করো, তাতে কোনো কৃতিত্ব নেই, কোনোটাই পাওয়া যাবে না। যাতে রামকৃষ্ণদেবের কোনো সন্তান ছিল না, বিবেকানন্দ বিয়েই করেনি, তাতে করে তারা অনেক ফ্লেক্সিবলি মানুষের সেবা করতে পেরেছে। তো এখানে আমার কথাটা হচ্ছে যেটা, যে এই যে সংসারগুলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে আমি আগে আমারটা দেখি, এটা প্রয়োজন আছে, একদম স্বার্থপরের মতন মনে হলেও প্রয়োজন আছে। তাহলে আমি যদি আমারটা দেখি, তাহলে তো আমার জ্যোতিষের কাছে আমার অ্যাডভাইস নিতে হবে যে আরে ভাই আগে আমারটা বলো যে আমি কেমন আছি। একদমই তাই, একদমই তাই। তোমার ব্যবসা ডুববে কিনা, তোমার চাকরি, আগে তো আমারটা দেখবে। দেখা গেল তোমার ফুলন্ত ব্যবসা, ঠিক আছে, মানে ফলন্ত ব্যবসা, খুব ফুলে ফেপে ঢোল হয়ে রয়েছে, কিন্তু ব্যবসায় যে তুমি আগামী দিনে আরও মাল স্টক করবে, যেটা আমরা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা থেকে আসে, সেই জায়গাটাই যদি বন্ধ হয়ে যায়, বা সেই জায়গাটাতে আমরা যেমন আমাদের অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে আমরা যখন প্রেডিকশান করি বা কাউকে কোনো রেমেডি দিই, আমাদের প্রত্যেকটা গ্রহরত্ন পাথরগুলো কিন্তু আসে দেশের বাইরে থেকে, সেগুলোর তো দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আমাদের বিভিন্ন জিনিস, আমরা যেমন কোনো দেশ থেকে চিনি আনছি, কোনো দেশ থেকে তুলো আনছি, কোনো দেশ থেকে গার্মেন্টস আনছি, এই জিনিসগুলোরও দাম বাড়ছে অটোমেটিক্যালি। ওখানে যখন আমার দামটা বাড়ছে, আমাদের নর্মাল বাজারেও দাম বেড়ে যাচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্রথম দেখুন এখন সোর্স অফ ইনকাম যেন
যতটুকুনি আপনি রোজগার করছেন সেটা যেন ফিক্সড থাকে আগামী দিনে, এটা আপনাকে দেখতে হবে। 2 নম্বর, আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা যেভাবেই এখন চলছে সেইটা আগামী দিনে ঠিকঠাক চলবে কিনা, আরও ভালো হবে না আরও যেন খারাপ না হয়, তার দিকে আপনাকে ধ্যান দিতে হবে। এবং নতুন চাকরি যারা খুঁজছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো একদম সতর্ক হয়ে বর্তমান সময়ে আমি বলবো দেশের বাইরে চিন্তা না করে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চাকরি খোঁজার চেষ্টা করো। আপাতত পরিস্থিতি একটু স্টেবল হবার পর তোমরা আউট অফ ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করো। কারণ বর্তমান পরিস্থিতি প্রথমত হচ্ছে তোমার জোন, তুমি যখন দেশের বাইরে যেতে চাইছো সেটা তুমি চাইছো হয়তো আমি আমেরিকা যাব বা জার্মান যাব বা আমি অস্ট্রেলিয়া যাব বা ফ্রান্স যাব, সেটা তোমার কোন দিকটা তোমার জন্য সুইটেবল এটা আগে জানতে হবে। দেন আফটার তুমি সেই দেশের খোঁজ খবরটা ঠিকঠাক করে নাও, তারপরে তুমি মুভ করার চেষ্টা করো। দেশের know-how টা আপাতত আপ টু মে স্টপ থাকাটা বেটার। আচ্ছা, আমি একটু ফোন দেখে নিই। পার অ্যাস্ট্রোলজি, হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ, হ্যালো, বলুন। নমস্কার, নমস্কার। বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বোলপুর থেকে বলছি। বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বাবা, বোলপুর থেকে আমার দিদি গেছিল, আমার মেয়ে সম্বন্ধে, বিয়ে হয়ে গেছে, খুব ভালো। বাহ, কার দিদি? আপনার দাদার দিদি? কাছে দিয়ে। আপনার দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দিদি সন্দীপ বাবুর কাছে গিয়েছিলেন? রামপুরহাটে গিয়েছিলেন। রামপুরহাটে তো উনি নিয়মিত যান, প্রতি মাসে যান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার বিয়ে টিয়ে ভালো মতন হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, এগুলো শুনলেও ভালো লাগে। বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 30/9/2001। 30 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, সময়টা শুনবো। বিকাল 4:37। বোলপুরই হয়েছে। বোলপুরে জন্ম? হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম কি? দেবাঞ্জন। কত সালে জন্ম? 2001। 2001। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। রবিবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। আচ্ছা, শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, অলরেডি 25 বছর বয়স হয়ে গেল আপনার ছেলের। আপনার ছেলের রাশি এবং লগ্নের ওপরে কিন্তু একটি 7.5 লাস্ট এফেক্ট চলছে। লাস্ট 5 বছর ধরে ওর একটা মেন এফেক্ট চলছিল, যেটা ওর জন্য খুব একটা শুভ ফল দেয়নি। তবে দশমপতি মঙ্গল একাদশে, দশমপতি মঙ্গল সবসময় কি দেয়? প্রশাসনিক রিলেটেড, আইন রিলেটেড কোনো এডুকেশন বা চাকরির সম্ভাবনা দেয়। এই চারটা পিওরলি চাকরির চার্ট। জন্মস্থান থেকে একটু দূরে মুভ করুন এবং প্রশাসনিক বা সিভিল সার্ভিস বা আইন রিলেটেড কোনো চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে যদি ও চেষ্টা করে, এই লাইনেও চাকরি পেয়েও যাবে। শুনবো আমি, পড়াশোনাটা আগে শুনি। হ্যাঁ, LLB ফাইনাল করছে। LLB ফাইনাল? হ্যাঁ হ্যাঁ। তা আপনার ছেলে কি মাঝখানে ইয়ার গ্যাপ দিয়েছিল নাকি? না, ওই ইংরেজি অনার্স নিয়ে পড়লো। তাতে গ্যাপ হলো, তারপরে এটা LLB করছে। মানে ইংরেজি অনার্স নিয়ে কমপ্লিট করে দিয়েছিল অনার্সটা? না, মাঝখানে অনার্স নিয়েছিল, তারপর স্টপ করে আবার LLB। ওই তো গ্যাপটা হলো। তুমি যেটা প্রশ্নটা করলে, যে আমি এর ভাগ্য দেখে বুঝতে পারছি এর একটা বছর নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে, ইংরেজিতে অনার্স নিয়ে যদি সে কমপ্লিট করতে পারতো তাহলে তার নষ্ট হওয়ার কথাটা বলছে। কমপ্লিট করে আবার LLB? হ্যাঁ হ্যাঁ। মানে 5 বছরের কোর্স? 3 বছরের কোর্স। 3 বছরের ডিপ্লোমা কোর্স নাকি এটা? হ্যাঁ, 3 বছর, মানে ইংরেজি অনার্স নিয়ে পড়লো 3 বছরের কোর্স। যেহেতু এটা ইংরেজি অনার্স নিয়ে পড়েছে। আচ্ছা, তো ইংলিশ অনার্সটা কেন নিল? কি জানি, ও তখন সেই করোনা চলছিল, কি পড়বো ডিসিশন নিতে পারে নাই, নিয়ে ইংরেজি অনার্স নিয়ে পড়লো। এই জায়গাটাতে আপনারা ভুল করেন। আমি একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি প্রথমে বললাম যে এটা আইন রিলেটেড বা সিভিল সার্ভিস ওরিয়েন্টেড, সেটা তো 100 বার। এবং ও কিন্তু শেষে নিল এবং ও LLBটাই নিল। কিন্তু ও কী করলো, প্রথম 3টে বছর বা 4টে বছর, তখন বোধহয় 3 বছরের কোর্স ছিল অনার্সের, তো 3 বছরের কোর্সটাও কমপ্লিট করলো ইংলিশ অনার্স নিয়ে, যেটা ওর প্রয়োজন ছিল না। এই 3টে বছর কিন্তু লস গেল। লসের জায়গা আমি আপনাকে বোঝাতে পারলাম তো? এবার 2 নম্বর যে জায়গাটা, সেটা কি ও মানেই হয় না, একদমই মানে হয় না। কারণ ও যদি আইনজীবী হয় তাহলে আর ওর ইংলিশে অনার্স, কারণ দুটোই তো গ্র্যাজুয়েশন কোর্স, দুটোই গ্র্যাজুয়েশন কোর্স হয়ে যাচ্ছে। LLB করছে মানে গ্র্যাজুয়েশন করছে। আর এখন ও কি কোথাও প্র্যাকটিস করছে না চাকরি করছে? না, ও এখন পড়াশোনা করছে, তো লাস্ট ইয়ার। ও লাস্ট ইয়ার। তো কি করার প্ল্যানিং আছে এরপরে? তো বলছিল যে প্র্যাকটিস করব।
প্র্যাকটিস করতে করতে ওকে চাকরির চেষ্টা করতে বলবেন, জুডিশিয়ালের জন্য চেষ্টা করতে বলবেন, এছাড়া ওকে বলবেন সিভিল সার্ভিস যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিভিল সার্ভিস ওরিয়েন্টেড যে চাকরিগুলো হয় সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে বলুন। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, মিসলেনিয়াস, যাবতীয় এসএসসি মানে স্টাফ সিলেকশন, পিএসসি, ইউপিএসসি, এগুলোর জন্য ওকে ট্রাই করতে বলুন। কারণ ওর ক্ষেত্রে এই বছর জুন মাসটা পেরিয়ে গেলে একদম টানা মার্চ 2034 পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টা ওর বয়স অনুযায়ী যদি ও বসতে পারে তাহলে ওর চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অলরেডি অনেকটা লেট করেছেন। আপনি বললেন যে আপনার পরিবারের কেউ আমার কাছে এসেছিলেন রামপুরহাট চেম্বারে এবং তিনি এবার আপনার প্রয়োজন ছিল আপনাকে ইনস্ট্যান্ট একটা প্রেডিকশন করানোর। কারণ আমি বারবার আমার প্রোগ্রামে বলি কেউ যেন ভুল পথে পরিচালিত না হয়। এখানে দাঁড়িয়ে ছেলেটির বয়সই 25, আমি বললাম 2032 পর্যন্ত সময় মানে আরও 6 বছর, তার মানে তখন ওর বয়স হয়ে যাচ্ছে 31। তার মধ্যেও কিন্তু ওর এখনো পর্যন্ত ফাইনাল ইয়ারটা কমপ্লিটই হয়নি। এবার এই ধরনের সিভিল সার্ভিস কোচিং নিতে গেলে নিজেকে প্রিপেয়ার করতে 2 থেকে 2.5 বছর সময় লাগে। তার মানে আর সময় যেন একদিনও নষ্ট না করে আপনি ওর ইমিডিয়েটলি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের একটা প্রতিকার করাবেন, মঙ্গল কেতু অঙ্গারক দোষের একটা প্রতিকার করাবেন, 7.5 লাস্ট ফেজের একটা প্রতিকার করাবেন। এই 3টে জায়গার যদি প্রতিকার করাতে পারেন, যে যে জায়গাগুলোতে আমি এগোতে বললাম, আপনার ছেলে অবশ্যই সেখানে প্রতিষ্ঠা লাভ করবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। যদি সন্দীপ ও তোমার কথা মতন যে ফুল কোর্স যেটা আজকের দিনে চলছে 4 বছরের কোর্স, 3 বছরের কোর্স করছে, সেটা যদি বিবিএ এলএলবি করতে পারতো, সেটা যদি না এলএলবি যদি তোমার ফুল কোর্স করে তাহলে 5 বছরের, 5 বছর, হ্যাঁ 5 বছরের, 5 বছর ও শর্ট টার্ম ও 3 বছরের করলো। 3 বছর এবার এটা ডিপ্লোমা হচ্ছে না ডিগ্রি হচ্ছে আমি বুঝতে পারছি ওই গোছের আর কি, মানে ওই এটা মানে এটা খুব ব্যাক চেক হয়ে রয়েছে। আবার বিবিএ এলএলবি যেটা সেটা তো তোমার মতন ওই 5 বছরেরই হচ্ছে। একদম একদম। তাহলে তুমি যেটা বলছো বিবিএ এলএলবির সবথেকে সুবিধা কর্পোরেট সেক্টরে, কর্পোরেট সেক্টর একদম একদম পরিষ্কার, এবং সেইটাও করতে পারতো। তাহলে 2021 থেকে ও যদি করতো তাহলে কিন্তু এখন সে একেবারে পুরো দস্তুর কর্পোরেট জায়গাতে চাকরি পেত, কমপ্লিট করে ফেলতো। মানে বিবিএ এলএলবি কমপ্লিট করে বা এলএলবি ফুল কোর্স 5 ইয়ার্সের কোর্স কমপ্লিট করে, যেগুলো 2001 সালে ছেলেটির জন্ম, তাহলে 2019-এ ওর 18 বছর কমপ্লিট হচ্ছে, যেটা ওর 12 এর পাস আউট ইয়ার। 18 বছর 12টা করার পরেও যদি এলএলবিতে ঢুকতো তাহলে 2024-এ গিয়েও পাস আউট হতো। আজকে 2 বছর যদি ও প্র্যাকটিস করতো অনেকটা এগিয়ে থাকতো। গভর্নমেন্ট রুল অনুযায়ী যে জুডিশিয়ালে বসতে গেলে মনে হয় 3 বছর বা 4 বছরের প্র্যাকটিস দরকার হয়, তার জন্য কিন্তু অনেকটাও এগিয়ে যেত। এখনো এলএলবি কমপ্লিট করেনি। মানে আমি আপনাকে প্রথমেই বললাম ক্যালকুলেশন অনুযায়ী, মানে আমার যেটা মনে হয়, আমি কোনো সাবজেক্টকে খাটো করছি না, ইংরেজিতে পড়তেই পারে, বিলাসিতার জন্য পড়া হয়ে গেছে কিন্তু এটা একদমই তাই। এবং আরেকটা জিনিস যেটা খুব ভালো উনি বললেন, যেটা উনি একটা ভুল করেছেন, সেটা হচ্ছে যে এই যে ইংলিশ অনার্সের যে কোর্সটা আপনি একটু খোঁজ করবেন। ছেলে বলছে এখন যে ও প্র্যাকটিস করবে, কিন্তু ওর চার্ট বলছে এটা প্রফেশনাল বিজনেসের চার্ট নয়, এটা চাকরির চার্ট। তাহলে ওকে চাকরি করতে হবে। এবার চাকরিটা করতে গেলে ওকে আইন অনুযায়ী চাকরি করতে হবে। দেখবেন ল নিয়ে অনেক সময় ভ্যাকেন্সি বের হয়, বিভিন্ন রেলওয়ে বা ব্যাংকিং সেক্টরে লয়ের জন্য ভ্যাকেন্সি বের হয়, সেটা গভর্নমেন্ট সেক্টরে। সেটার জন্য খোঁজ খবর রাখতে বলুন, তার জন্য কোনো কোচিং করতে হলে করতে বলুন, বা সেগুলো পিএসসির আন্ডারে আছে কিনা সেটাও আমার জানা নেই, সেটাও আপনারা একটু খোঁজ খবর নিন, নিয়ে ওকে একটা কমপ্লিট কম্বাইন্ড সিভিল সার্ভিসের তোমাকে দিয়ে না একদিন করতে হবে, আমার একটা এডুকেশন অনুষ্ঠান করাতে হবে। হুড়ুর করে যেভাবে বলছো তাতে করে ম্যাকআউটের তোমাকে পুরস্কার দেওয়া উচিত, যে আপনি দাদা আমাদের খুব উপকার করেছেন অ্যাস্ট্রোলজিক্যাল ইয়েতে। তবে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে যে তুমি এটা মানে কিছু না জানা অ্যাস্ট্রোলজার, যেটা আমি প্রশ্নটা করেছি যে অ্যাস্ট্রোলজি করার দরকারটা কি, এর গুরুত্বটা কোথায়, তুমি এই ছেলেটাকে বিশাল জ্ঞান দিয়ে দিলে। কেন ভাই ওটা পড়োনি? তোমার ইংলিশকে আমি ছোট করছি না, বিলাসিতা হয়ে গেছে। তুমি যদি সেই সময় 5 বছরের কোর্সটা করতে, আজকে তুমি একটা বড়সড় লয়ার হতে। এই যে অ্যাডভাইসগুলো দিচ্ছ, এটা কিন্তু আজকে আমাদের সাবজেক্ট, যে তুমি ভাই আমাকে উপদেশ দেওয়ার কে? হ্যাঁ, কারণ আমি তো একটা শিক্ষক। হ্যাঁ, আমি তোমাকে হাত দেখাতে গেছি কি আমি একটা এক্সেলেন্ট স্টুডেন্ট, ফার্স্ট ডিভিশনে পাস করেছি 80% নাম্বার নিয়ে। তো তখনই তোমার গুরুত্বটা থাকবে যখন তুমি হুড়ুর করে, এখন যেমন বললে এটা এই কোর্স, ওটা ওই কোর্স, ওটা ওই কোর্স, আমি শুধু শুনছি যে উনি বলছেনটা কি, বাকিটা রাখলেন কি। তো এইটা হচ্ছে কিন্তু তোমার এই আমার প্রশ্নের উত্তর।
যে গুরুত্বটা হচ্ছে গিয়ে একদম শিক্ষা একদম একদম শিক্ষা, তার থেকে এবং পিন পয়েন্টে বর্তমান বাজার। বর্তমান বাজার। তুমি এবারে পাঠ করে বললে বিবিএ এলএলবি করলে তো কর্পোরেটে চান্স পেয়ে যেত, কজন বলতে পারবে? কজন বলতে পারবে? 1000-এ 1 বলতে পারবে, 1000-এ 1 বলতে পারবে। তাহলে এটার গুরুত্ব, এটাই তোমার দিকে গুরুত্ব। একদম। তো আমার কথাটা হচ্ছে, যেটা একটা ছোট্ট করে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে ধরো ও আজকে একটা আতখ্যাচড়া করে তোমাকে ফোনটা করলো, অথচ ওর বোনের বিয়েটা হয়ে গেছে, যারই কথা বলবো, তো এটা কি তোমার মানে ক্লাস 9-10-এ পড়াকালীন যদি তোমার কাছে আসে তাহলে একদমই তাই, সেটা একদমই যদি তাই। একটু কারণ হচ্ছে দেখো, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা আয়না। আমি বলছি এখান থেকে বসে, আমার মুখ থেকে বলছি, কিন্তু পুরোটাই ক্যালকুলেশনের থ্রু বলছি। সেখানে দাঁড়িয়ে আপনারা যখন আগেই অ্যালার্ট হয়ে যাবেন যে আপনার সন্তান এই জায়গায় যেতে পারে, এই সাবজেক্ট নিয়ে পড়তে পারে, সেটা আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। এই যে 3টে বছর সন্তানের যে নষ্ট হলো ইংলিশ অনার্স, দাদা এটা কে নেবে? সেই 3টে বছর নষ্ট হতো না, অর্থ নষ্ট হতো না, সময় নষ্ট হতো না। বর্তমান আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, যে পৃথিবীর বুকে, যে রাজ্যে বা দেশের বুকে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটা বছর এক্সপেরিমেন্ট করার মতন সময়। হ্যাঁ, এখন স্কিল ইন্ডিয়া বলছে, তুমি একেবারে। না জানলে তুমি কাটো। স্কিল না থাকলে কিন্তু মুশকিল, এবং স্কিলটা প্রত্যেকটা মানুষের থাকে। কোনো মানুষের এই যে ইংলিশ অনার্স মানে লিটারেচারটাই তার স্কিল। আমরা কিন্তু একদম ডিরেক্টলি বলি তুমি লিটারেচার না, নিয়ে ধরো তুমি পড়াশোনা তুমি করো। তুমি তুমি চক্রবর্তী ব্রাহ্মণ, তাই তো? তুমি কি কাউকে অ্যাডভাইস দেবে যে সংস্কৃত অনার্স নিয়ে আপনি এমএ করুন? যদি তার চার্ট বলে অবশ্যই বলবো। না না, সেটা অন্য কথা। মানে তুমি অ্যাজ এ মানে Man. অ্যাজ এ ম্যান পাড়াতে আড্ডা মারছো, তোমার কাছে আরে বলো তো, তোমার তো ফান্ডা ভাই বহুত, তুমি কি কাউকে অ্যাডভাইস করবে যে সংস্কৃত নিয়ে পড়ো? তুমি না, করবে না, কখনোই করবো না। স্কিল ইন্ডিয়ার দিকে তাকিয়ে বলো যে ভাই এটা পড়ে বেকার। একদমই তাই, একদমই তাই। কারণ আমাকে খুব তাড়াতাড়ি পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, খুব তাড়াতাড়ি রোজগারটা শুরু করতে হবে। আমরা একটা ছোট্ট ফোন নিয়ে নিই। তাড়াহুড়ো, হ্যাঁ, একেবারে নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার নমস্কার। দাদা। আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার। বলুন কার সম্বন্ধে? আমার মেয়ের ব্যাপারে বুঝবো। হ্যাঁ, কোত্থেকে কথা বলছেন? হ্যাঁ, মিদনাপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 3/1/2001। হ্যাঁ, 3/1/2001। 3/1, 3 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা শুনবো। সন্ধ্যে 6:10। আর কোথায় জন্ম হয়েছে? এই মিদনাপুরে। মিদনাপুরে। আর আপনার মেয়ের নাম? শ্রাবণী ভূঁইয়া। শ্রাবণী ভূঁইয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুধবার ছিল মেয়ের জন্মবার। হ্যাঁ হ্যাঁ কর্কট লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ জানি। আচ্ছা, সন্দীপ তুমি একটুখানি ওইটা ক্যালকুলেট করতে থাকো, আমি একটা চট জলদি বলে দিই যে 6 তারিখ দুর্গাপুর, সবই কিন্তু এই মাসেরটা বলছি। আচ্ছা, তারপর 7 তারিখ হচ্ছে কি হাওড়া, 8 তারিখ হচ্ছে রামপুরহাট, এইমাত্র ফোন করলেন যিনি তাকে জানিয়ে দিই রামপুরহাটে তিনি 8 তারিখ যাচ্ছেন। 9 তারিখ বালুরঘাট, 11 তারিখ বাঁকুড়া, 12 তারিখ আসানসোল, 13 তারিখ সিউড়ি, 14 তারিখ হাজরা, 15 তারিখ বর্ধমান, 16 তারিখ বোলপুর, 17 তারিখ অন্ডাল, 19 তারিখ ব্যারাকপুর, 23 তারিখ আলিপুরদুয়ার, 24 তারিখ কোচবিহার, 25 তারিখ শিলিগুড়ি, এবং তারপরে এপ্রিল মাসে তিনি আগরতলা যাচ্ছেন। ইয়েস, একদম। চারটা খুব ভালো চার্ট, তবে 7.5-এর মেন এফেক্ট এখন চলছে, মধ্য সময়েও রয়েছে। এখানে ওর সিদ্ধান্ত নিতে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেকটাই বেশি। কোনো মহিলার দ্বারা শত্রুতা, কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। ওর পেটের বা লোয়ার পোর্শন কোনো সমস্যা আসতে পারে। ওর এডুকেশনের জায়গাটা, এই চার্টটা পিওরলি বায়োসায়েন্স রিলেটেড চার্ট, বায়োচার্ট কেন আমি বললাম? পিওরলি মেডিকেল কিন্তু নয়, বাট মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট, যেমন বিএসসি নার্সিং থেকে শুরু করে, জিএনএম থেকে শুরু করে, বি ফার্ম থেকে শুরু করে, প্যারামেডিক্যাল থেকে শুরু করে, এছাড়া যদি মনে করে বায়ো ইনফরমেটিক্স বা বায়োটেকনোলজি করবে তাহলে করতে পারে। ওর চাকরি রয়েছে, জন্মস্থান থেকে দূরে। বিয়ের জায়গাটা ভীষণ খারাপ, বিয়ে একটু দেরি করে দেবেন, জানি না বিয়ে হয়েছে কিনা। আর বিয়ে হলে ম্যারিড লাইফ ওরিয়েন্টেড প্রবলেম আসবে। বলুন, শেয়ার করুন, চট করে বলুন। হ্যাঁ স্যার, ও হচ্ছে বিফার্ম করেছে, ফার্মাসিস্টে আর কি। ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়াশোনা হ্যাঁ, করেছে। তবে স্যার সরকারি চাকরি আছে না প্রাইভেটে করবে এখন? না, প্রাইভেট চাকরি রয়েছে, সরকারি চাকরি নেই। আপনার মেয়ে কি বিয়ে চাকরি নিয়ে করছে? বিয়ে আপনার নিয়ে মেয়ে কি দেরি করবো। চাকরি করছে প্রাইভেটে? হ্যাঁ প্রাইভেটে তো করছে। বলে ঠিক আছে, বাকি রইলো নাকি? বিয়ে দিয়েছেন? না বিয়ে দিইনি এখন। সতর্ক হতে হবে, বিয়ের আগে মেয়েকে নিয়ে এসে একটা প্রেডিকশন করিয়ে দিন। সরকারি চাকরির পেছনে দৌড়তে বারণ করবেন, আপনার মেয়ের চাকরি নেই, প্রাইভেট চাকরি ভালো হবে। ধন্যবাদ। ভেরি গুড প্রোগ্রাম অ্যাজ ইউজুয়াল উইথ সন্দীপ শাস্ত্রী। শনিবার দিন ফিরে আসা ঠিক দুপুর 12টা। দুপুর 12টার সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।